জুলাই ২৪। এটি শুধুমাত্র একটি ক্যালেন্ডারের পাতা নয়, এটি ছিল একটি জাতির চেতনায় লেখা রক্তাক্ত ইতিহাস। এই সেই মাস, যে মাসে বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল হাজার হাজার শিক্ষার্থী। তাদের হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল না কোনো হুমকি, ছিল কেবল একটি দাবি: কোটা পদ্ধতির সংস্কার। কিন্তু এই ন্যায্য দাবির জবাবে তাদের পিছু ধাওয়া করেছিল গুলি, টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং নির্যাতনের ভয়াল থাবা। শুধু রাস্তায় নয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, হলের বারান্দা, বাসার জানালাও নিরাপদ ছিল না। সরকারি হিসাব অনুযায়ী এই আন্দোলনে শহীদ হয়েছেন ৮৩৪ জন মানুষ। তাদের মধ্যে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, পথচারী, এমনকি শিশুও ছিল। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্মরণ করব সেই সব শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে গড়ে উঠেছিল একটি প্রজন্মের ন্যায় চেতনা। তারা সংখ্যা নয়, তারা প্রতীক। এক একজন এক একটি স্বপ্ন, প্রতিরোধ আর সম্ভাবনার নাম। ব্যবধানের আজকের এই বিশেষ পর্বে আমরা জানব জুলাই আন্দোলনের ১০ জন বীর শহীদের কথা, তাদের নাম, জন্ম, শিক্ষা বা পেশা, ঘটনার প্রেক্ষাপট এবং সেই নির্মম মুহূর্ত যখন রাষ্ট্রের গুলিতে থেমে গিয়েছিল তাদের জীবনের গল্প। এই ভিডিও শুধু একটি দলিল নয়, এটি একটি শ্রদ্ধার ভাষ্য তাদের প্রতি, যারা জীবনের বিনিময়ে জাগিয়ে তুলেছিলেন আমাদের বিবেক। এই ইতিহাস আমাদের স্মৃতিতে থাকবে, আমাদের রক্তে থাকবে, আমাদের ন্যায়ের লড়াইয়ে থাকবে। কারণ যারা সত্যের জন্য জীবন দেয় তাদের কখনো ভুলে যাওয়া যায় না। তবে চলুন আর দেরি না করে জুলাইয়ের সেই ভয়াবহ প্রতিবাদী বিপ্লবী দিনগুলোতে ফিরে যাই এবং একে একে দেখে আসি ১০ জন বীর শহীদের গল্প। আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমরা ১০ জন শহীদের কথা জানার চেষ্টা করব, কিন্তু এই বিপ্লবী সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনরত আরও ৮ শতাধিক শহীদের গল্প এখানে বলার সুযোগ হবে না। আমরা আমাদের এই স্মৃতিচারণাটুকু শুধুমাত্র উৎসর্গ করছি জুলাই আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেকটা শহীদের পরিবারের উদ্দেশ্যে। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি শিক্ষার্থীদের এই বীরত্বকে। আজকের এই ভিডিওতে সর্বপ্রথম আমরা যাকে নিয়ে আলোচনা করব, মূলত তার আত্মত্যাগের মাধ্যমেই জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ ফাটানোর মূল বীজ বপন হয়েছিল, যিনি শহীদ হয়ে বিপ্লবীদের, ছাত্র জনতাদের সকলকে আত্মত্যাগের এক মহান রাস্তা দেখিয়ে গিয়েছিলেন। আজকে আমরা এই মুহূর্তে আলোচনা করব বীর জুলাই সংগ্রামী শহীদ আবু সাঈদের কথা, যার আত্মত্যাগেই শুরু হয়েছিল এক প্রজন্মের প্রতিবাদের আগুন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শান্ত স্বভাবের ছাত্র আবু সাঈদ শুধু নিজের অধিকারের জন্য নয়, সাম্যের কণ্ঠস্বর হয়ে রাস্তায় নেমেছিলেন। তার মৃত্যুই আন্দোলনকে রূপ দেয় রক্তাক্ত গণজাগরণে। আবু সাঈদের জন্ম ২০০০ সালে। শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগ, ১২তম ব্যাচের ছাত্র। ২০২৪-এর ১৬ জুলাই, যখন জুলাই আন্দোলন তড়িৎ গতিতে অগ্রসরিত হওয়ার পথে ধাবিত হচ্ছিল, তখনই এই আন্দোলনের প্রথম শহীদের তকমা পায় শহীদ আবু সাঈদ। ১৬ তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ভয়েস প্রদানের সময় পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেলের পর রাবার বুলেট বা শটগানের পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি ব্যবহার করে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তার মৃত্যুর সময় মাথা ও বুকে রাবার বা মেটাল পেলেটেড বুলেটের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তার মৃত্যুর স্থান রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই পর্যায়ে আমরা আলোচনা করব আরেকজন বীর শহীদের কথা, যার নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যিনি
সহমর্মিতাকে রক্ত দিয়ে ব্যাখ্যা করেছিলেন। নিজে আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলেন না, ছিলেন শুধু পাশে। তৃষ্ণার্তদের পানি দিতে গিয়ে তিনি নিজেই হয়ে উঠলেন সেই আন্দোলনের প্রতীক। মীর মুগ্ধ পেশাগতভাবে একজন ফ্রিল্যান্সার ছিলেন এবং পাশাপাশি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি থেকে MBA শিক্ষার্থী ছিলেন। স্নাতক সম্পন্ন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে। 18 জুলাই 2024 সালে উত্তরার আজমপুর মোড়ে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করছিলেন। আগুন জ্বালাও, আগুন জ্বালাও। আরে পানি লাগবে কারণ পানি পানি। পানি লাগবে কারণ পানি। ভাই পানি। পানি লাগবে পানি। হ্যাঁ আমার খারাপ অবস্থা এফসিনের পানি দে। ঠিক সেই সময়ই পুলিশের অতর্কিত হামলায় মাথায় গুলিবিদ্ধ হন। যতটুকু জানা যায়, গুলি নির্মুগ্ধের ডান কানে প্রবেশ করে অন্য দিক দিয়ে বের হয়ে গিয়েছে, যার ফলে তৎক্ষণাৎ গুরুতর রক্তক্ষরণ ও শকজনিত কারণে তার মৃত্যু হয়। তার মৃত্যুর স্থান ছিল ঢাকা উত্তরা আজমপুর আন্দোলনের স্থানেই। তারিখটি ছিল 18 জুলাই 2024। এ পর্যায়ে আমরা আলোচনা করব আর এক বীর শহীদের কথা, যার প্রতিরোধে ছিল সাহস আর সংঘবদ্ধতার শক্তি। চট্টগ্রাম কলেজের সক্রিয় ছাত্রনেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, যিনি নিজের জীবন দিয়ে আগলে রেখেছিলেন সহযোদ্ধাদের জীবন, মোহাম্মদ ওয়াসিম আকরাম। জন্ম 2002-3 সাল, বয়স আনুমানিক 22 বছর। শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ, সমাজবিজ্ঞান বিভাগ, 3য় বর্ষ। 2024-এর 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুর ও শোলশহর এলাকায় কোটা সংস্কারের আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষের সময় তাকে গুলিবিদ্ধও করা হয়। শরীরের বিভিন্ন স্থানে ছড়া গুলি লাগে। এর কারণে গুরুতর রক্তক্ষরণ এবং শ্বাস প্রশ্বাসের সমস্যাজনিত কারণে তার মৃত্যু হয়। তার মৃত্যুর স্থান ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, 16 জুলাই 2024। আমরা এই পর্যায়ে আলোচনা করব শান্ত নামের এক সাহসী যোদ্ধার, যিনি রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন ন্যায়ের জন্য জীবন দেওয়া যায়। ফয়সাল আহমেদ শান্ত বরিশাল থেকে এসে চট্টগ্রামে নিজের স্বপ্ন নিয়ে পড়ালেখা করছিলেন। রাজপথে গুলিতে লুটিয়ে পড়ার আগে তিনি ছিলেন একজন নির্ভীক প্রতিবাদী। জন্ম আনুমানিক 2003-4 সাল, বয়স আনুমানিক 20 থেকে 21 বছর। তিনি BBA ম্যানেজমেন্টের ছাত্র ছিলেন ওমরগনি MES কলেজ চট্টগ্রামের। বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মহেশাদি গ্রামে। বাবা মোহাম্মদ জাকির হোসেন জিরাগাড়ির ব্যবসায়ী। 16 জুলাই মুরাদপুর শোলশহর রোডে অবস্থিত আন্দোলন কেন্দ্রে ছিল কোটা সংস্কারের পক্ষে থাকা সকল ছাত্রছাত্রীদের ব্যাপক প্রতিবাদী কর্মসূচি। ঠিক সেখানে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে হঠাৎ সাধারণ ছাত্রদের সংঘর্ষ শুরু হয়, যেখানেই উপস্থিত ছিলেন শান্ত। হামলার এক পর্যায়ে গুলি ছোড়া হয়। গুলি তার বুকের ডান পাশে লাগে, তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার মৃত্যুর কারণ হিসেবে যতটুকু জানা যায়, বুকের ডান পাশে গুলিবদ্ধ হয়ে গুরুতর রক্তক্ষরণ ও শকজনিত কারণে মৃত্যুবরণ। মৃত্যুর স্থান মুরাদপুর, চট্টগ্রাম। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডেড অন অ্যারাইভেল ঘোষণা করা হয়। এ পর্যায়ে আমরা জানব রেদওয়ান শরীফ রিয়াদ সম্পর্কে, যার প্রতিজ্ঞা ছিল, মা আমি দেশের জন্য জীবন দেব। এই তরুণের মৃত্যুর আগেই করা কথাটি পরবর্তীতে আন্দোলনের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। মিছিলের সেই রক্তাক্ত বিকেলে রিয়াদের মুখ কখনো ভুলে যাবে না এই প্রজন্ম। জন্ম আনুমানিক 2004-5 সালে, বয়স 19 থেকে 20 বছর আনুমানিক। শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী সরকারি কলেজ, ইংরেজি বিভাগ, অনার্স, প্রথম বর্ষ। 19 জুলাই 2024 বিকালে উত্তরা 7 নং সেক্টরে আধুনিক মেডিকেল এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ হিসেবে শান্তিপূর্ণ মিছিলে যোগ দিয়েছিলেন রিয়াদ। সে সময় ছোড়া পুলিশের গুলি সরাসরি তার মাথায় আঘাত হানে এবং তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। আন্দোলনে যাওয়ার আগে শহীদ রিয়াদ তার মাকে বলে গিয়েছিলেন, মা
যদি এদেশে আবার ৭১-এর মতো যুদ্ধ হয়, আমি দেশের জন্য জীবন দিব। এই কথা বলে বাড়ি থেকে বের হওয়া ছেলেটি বাড়িতে সত্যি সত্যি শহীদ হয়ে ফিরে যায়। মৃত্যুর কারণ হিসেবে বলা হয় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ রক্তক্ষরণ এবং শকজনিত কারণে মৃত্যু হয়েছে। বাংলাদেশ আধুনিক মেডিকেল কলেজের বাইরে শহীদ হয়ে পড়েছিলেন শহীদ রিয়াদ। তারিখ ১৯ জুলাই ২০২৪। ফারহান ফায়াজ সম্পর্কে যদি বলতে হয় তাহলে এই রাষ্ট্রের নিষ্ঠুরতা নিজের মুখোশ খুলে ফেলবে। একটা স্কুল ইউনিফর্ম পরা একজন কিশোর যখন শহীদ হয় তখন আসলেই রাষ্ট্রের নিষ্ঠুরতার আর কোনো সীমারেখা থাকে না। ভিআরএমসির ছাত্র ফারহান সেদিন হঠাৎ আন্দোলনে গিয়েছিলেন, কিন্তু আর কখনো বাড়িতে ফিরে আসেননি। তার মুখ আজ স্কুলগামী প্রত্যেক ছাত্রের প্রতিবাদের প্রতীক। তার জন্ম তারিখ ১২ সেপ্টেম্বর ২০০৬। শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, প্রথম বর্ষ উচ্চ মাধ্যমিকের ছাত্র। ১৮ জুলাই ২০২৪ ঢাকার ধানমন্ডি ২৭ এলাকায় ছাত্ররা যখন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিল, সড়ক অবরোধ করছিল, তখন পুলিশ ও যুবলীগের কিছু বর্বরচিত নিষ্ঠুর অমানুষরা এই কচিকাঁচা শিশুদের ছত্রভঙ্গ করার জন্য গুলি চালানো শুরু করে। ওই ঘটনায় ফারহান সরাসরি গুলিবদ্ধ হন, তার বুকের মধ্যে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে তাকে ঢাকা ধানমন্ডি সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ পর্যায়ে আলোচনা করব আর একজন ভাইয়ের কথা, যার বড় ভাই ছোট ভাই শহীদ হওয়ার পর বলছিল, আমার ভাই এসএসসি দিয়েছে না বলে আজ আমরা বলি আমার ভাই শহীদ হয়েছে। নাফিস এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু তার নাম এখন আর বইয়ে নয়, ইতিহাসের রক্তরেখায় লেখা রয়েছে। স্ট্রেট বুলেটে লুটিয়ে পড়েছিল বাংলাদেশের ভবিষ্যৎ। জন্ম তারিখ ২২ মে ২০০৮। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল নাফিস। আন্দোলনের সময় ৪ আগস্ট ২০২৪ বিকাল ৪:৩০টায় ফার্মগেট খামারবাড়ি এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে সড়ক অবরোধে অংশগ্রহণ করেছিল নাফিস। ঠিক সেই সময় পুলিশের অতর্কিত হামলা। আহত অবস্থায় রিকশার ফুটরিতে রাখা হয় তাকে। ছবি ভাইরাল হয়, দ্রুত পরিচিতি পাওয়া হয়, কিন্তু মৃত। মৃত্যুর কারণ হিসেবে বলা হয় বুক এবং মাথায় গুলি লাগা, গুরুতর রক্তক্ষরণ এবং শকজনিত কারণ। আহত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়ার সময় বা পরে মারা যান শহীদ নাফিস। হসপিটাল থেকে ডিক্লেয়ার করা হয় ডেড অন অ্যারাইভাল হিসেবে। এ পর্যায়ে আলোচনা করব আরেকজন শহীদের গল্প, শহীদ রুদ্র সেন, যার মৃত্যু ছিল নিছক দুর্ঘটনা নয়, বরং রাষ্ট্রীয় সন্ত্রাসের এক পরোক্ষ ফল। পানিতে ডুবে মৃত্যু শুনতে শান্তিপূর্ণ মনে হয়, কিন্তু কেন একজন শিক্ষার্থী খালে ঝাঁপ দিল? যদি এই প্রশ্নের উত্তর আমরা বের করতে যাই, তাহলে দেখব রাষ্ট্রীয় সন্ত্রাসের এক নারকীয় ঘটনা। রুদ্র সেন পানিতে ঝাঁপ দিয়েছিল কারণ পুলিশ তার পিছন থেকে গুলি করছিল, সামনে কাঁদানো গ্যাস, একপাশে থেকে ছাত্রলীগের লাঠিয়াল সন্ত্রাসী, যুবলীগের বর্বরচিত হামলা। এই চতুর্মুখী আক্রমণে যখন ছাত্ররা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছেড়ে পালিয়ে আসতে থাকেন, ঠিক সেই সময় শহীদ রুদ্র সেন আর কোনো বাঁচার উপায় না পেয়ে পানিতে লাফিয়ে পড়েন। পরবর্তীতে সেখানেই মৃত্যুবরণ করেন। তার জন্ম ২০০২ থেকে ২০০৪ সাল, আনুমানিক বয়স প্রায় ২০ থেকে ২২ বছর। শিক্ষা রসায়ন ও পলিমার বিজ্ঞান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২য় বর্ষ। মৃত্যুর স্থান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন খাল, সিলেট। এ পর্যায়ে আমরা আলোচনা করব আরেকজন শহীদের কথা, যার বর্ণনা দেওয়া একজন বাংলাদেশী হিসাবে আমাদের জন্য লজ্জার। রাষ্ট্র কিভাবে পারে একটি ৪ বছরের শিশুকেও হত্যা করতে? শহীদ আব্দুল আহাদ, ৪ বছর বয়সী একজন শিশু, যে নিজেও রক্ষা পায়নি রাষ্ট্রীয় দমনযন্ত্রের হাত থেকে, যে কোনো আন্দোলন করেননি, কোনো স্লোগান দেননি, তবুও মারা গেছেন। কারণ এই রাষ্ট্র জানে না কিভাবে নিরীহকে বাঁচতে দেওয়া হয়। আহাদ যেন এই প্রশ্ন রেখে চলে গিয়েছে ভবিষ্যতের কাছে। ২০১৯ সালে জন্ম, ৪ বছর বয়সী শিশু। ১৯ জুলাই ২০২৪ তারিখে রায়েরবাগ যাত্রাবাড়ি এলাকায় পরিবারসহ বাসার বারান্দায় দাঁড়িয়েছিলেন। সেই সময় নিচে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছিল। আকস্মিকভাবে একটি স্ট্রেট বুলেট তার চোখে লাগে। মৃত্যুর কারণ হিসেবে বলা হয় বুলেট তার ডান চোখ দিয়ে মাথায় প্রবেশ করে
গভীর রক্তক্ষরণ সৃষ্টি করেছিল। তাকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ট্রান্সফার করা হয়। 19 জুলাই 2024 রাত 8:30টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আহাদ চিরনিদ্রায় পাড়ি জমান। এ পর্যায়ে আলোচনা করব রাষ্ট্রীয় সন্ত্রাসের আরও একটি নির্মম এবং বর্বরোচিত ঘটনার, যার নিষ্পাপ মৃত্যু রাষ্ট্রীয় বর্বরতার সবচেয়ে নির্মম দৃষ্টান্ত। মাত্র 6 বছর বয়স, নিজের কিছু বোঝার আগেই রিয়াকুব হারিয়ে গেল চিরতরে। 19 জুলাই নারায়ণগঞ্জে সংঘটিত সেই নারকীয় হামলার দিন রিয়া তার মায়ের কোলে ছিল। তারা ছিল নিজেদের বাসার ছাদে। আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করছিল না কেউ, কিন্তু আকাশ থেকে নামল মৃত্যুর পরোয়ানা। একটি সরকারি হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রিয়ার মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। মায়ের কোলে লুটিয়ে পড়ে রিয়া, রক্তে ভিজে যায় পুরো ছাদ। চিৎকার করে উঠেছিলেন মা, কিন্তু কোনো সহানুভূতি সেখানে পৌঁছায় নাই। এই মৃত্যু কোনো ভুল নয়, এটি রাষ্ট্রীয় সন্ত্রাসের উন্মত্ত নিদর্শন, যেখানে শিশুদেরও শত্রু হিসেবে দেখা হয়। রিয়া আজ শুধু শহীদ নয়, সে আমাদের বিবেকের কাছে এক নীরব প্রশ্ন। এই শহীদরা ছিলেন দেশের ভবিষ্যৎ, তাদের জীবন ছিল সম্ভাবনায় ভরপুর। রাষ্ট্রীয় নিষ্ঠুরতার কাছে হার মানেনি তাদের প্রতিবাদ। আজ আমরা তাদের স্মরণ করেছি, শ্রদ্ধা জানাচ্ছি। জুলাই 24 এই আন্দোলনে যে সকল শহীদরা সত্যের পক্ষে প্রাণ দিয়েছিলেন, তাদের জানাই আমাদের পক্ষ থেকে সালাম। তাদের এই ত্যাগ আমাদের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকবে। তাদের রক্তে লেখা ইতিহাস কোনোদিন মুছে যাবে না। শহীদদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা, যাদের কারণে আমরা নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি।